কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান পাঠপ্রস্তুতি পর্বের শেষ এবং 6 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। পদার্থবিজ্ঞান পাঠপ্রস্তুতি পর্ব সিরিজের আজকে শেষ ক্লাস। আমরা এর আগের ক্লাসগুলোতে অন্তরীকরণ এবং এর অ্যাপ্লিকেশনটা দেখছি। আমরা ফিজিক্সে কি কি কাজে বিশেষ করে অন্তরীকরণের কোন কোন সূত্র ব্যবহার করি, অন্তরীকরণ কিভাবে আসছে, অন্তরীকরণের হিসাব নিকাশগুলো কিভাবে করতে হয়, ফিজিক্সে কোথায় কোথায় অন্তরীকরণের হিসাব নিকাশ করতে হয়, এর একটা মোটামুটি ধারণা কিন্তু আমাদের হয়েছে। তো আজকে আমরা অন্তরীকরণের উল্টা গাণিতিক প্রক্রিয়া, বিপরীত গাণিতিক প্রক্রিয়া, যোগজীকরণ, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এইটুকু আলোচনা করলে মোটামুটি আমাদের পাঠপ্রস্তুতি পর্ব সিরিজের যে বেসিক আলোচনা সেইটুকু শেষ হয়ে যাবে। আর এর পরবর্তীতে আমরা এইবার ভেক্টর ক্যালকুলাস বলো বা গতিবিদ্যার ক্যালকুলাসের অংশ বলো বা প্রত্যেকটা চ্যাপ্টার করতে গেলে ক্যালকুলাসের যে হিসাব নিকাশটুকু আমাদের দরকার হবে, ওই হিসাব নিকাশটুকু আমাদের আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। জাস্ট সূত্র দিয়ে ম্যাথ করে গেলাম এরকম করতে হবে না। আমরা জিনিসগুলা বুঝতে পারবো, ফিল করতে পারবো এবং তারপরে গিয়ে আমরা হিসাব নিকাশগুলা নিজের মতো করেই মানে খুবই অনায়াসে, খুবই সহজে করতে পারবো। আমাদের কষ্ট করে মুখস্থ করা কিছু লাগবে না। ঠিক আছে? তো চলো আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ যোগজীকরণ, যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া, তো এইটা নিয়ে আমরা একটু আজকের ক্লাসে আলোচনা বা কথাবার্তা বলি। ঠিক আছে? তাই তো বলো দাদা, লাস্ট ক্লাসের একটা ম্যাথ পারি নাই। কোন ম্যাথটা পারো নাই? লাস্ট ক্লাসে সব ম্যাথই তো পারা উচিত, সবই তো করে দিছিলাম। কোন ম্যাথটা পারো নাই? আচ্ছা লাস্টের দিকে বলিও, যদি কোনো ম্যাথ না পারো লাস্টের দিকে বলিও। ওকে, সবাই সবাই চলে আসছো? হ্যাঁ, তাহলে চলো শুরু করে দিই। তাহলে সুন্দর করে একটু হেডিং লিখো, যোগজীকরণ। যোগজীকরণ, যোগজীকরণের আরো একটা বাংলা নাম আছে সমাকলন। সমাকলন, এবং ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, তাহলে যোগজীকরণ নিয়ে আজকের ক্লাসে আলোচনা। অন্তরীকরণ কি? অন্তরীকরণ কি করে? পরিবর্তনের হার নির্ণয় করে। অন্তরীকরণ ঢাল নির্ণয় করে। সে কোন একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, কোন একটা ফাংশন এফ অফ এক্স, এই এফ অফ এক্স এই ফাংশনটাকে আমি অন্তরীকরণ করব। তাহলে এফ অফ এক্স তাকে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স। জানো তো, এগুলো তো শিখেছি। এফ ডাবল ড্যাশ এক্স, সরি এফ এফ ড্যাশ এক্স মানে একবার অন্তরীকরণ। আর একে যদি আরেকবার অন্তরীকরণ করা হয় আরেকবার, তাহলে তখন হবে এফ ডাবল ড্যাশ এক্স। অন্তরীকরণ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ফাংশনটা এক্স এর ফাংশন, এফ অফ এক্স। তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ করব? এক্স এর সাপেক্ষে। তাহলে ডিডি এক্স, এটা হচ্ছে অন্তরীকরণ অপারেটর। তাহলে ফাংশন অফ এক্স কে ডিডি এক্স একবার অন্তরীকরণ করলে এফ ড্যাশ এক্স পাওয়া যায়। তাকে আরেকবার অন্তরীকরণ যদি করা হয় তাহলে এফ ডাবল ড্যাশ এক্স পাওয়া যায়। এটা যদি ওয়াই হয় তাহলে এটাকে ওয়াই ওয়ান আর এটাকে কিন্তু ওয়াই টুও বলে। ওকে, এইবার আমরা চাই যোগজীকরণ করতে। যোগজীকরণ কি? অন্তরীকরণের উল্টা গাণিতিক প্রক্রিয়া। শোনো এবার ভালো করে। এই ফাংশনটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া গেছে। এখন আমি চাই এই ফাংশনটাকে আবার ফিরে পেতে। এফ অফ এক্স কে অন্তরীকরণ করে এফ ড্যাশ এক্স পেয়েছি। এখন আমি এফ ড্যাশ এক্স থেকে আবার আমি এফ অফ এক্স এ ফিরে যাইতে চাই। যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে এফ ড্যাশ এক্স থেকে আমি আবার এফ অফ এক্স ফিরে পাবো, সেই গাণিতিক প্রক্রিয়াটার নামই হচ্ছে যোগজীকরণ, যেটা অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া। ঠিক আছে? অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া। তাহলে এটার থেকে আমি এটাতে ফেরত যাইতে চাই। যে প্রক্রিয়ায় ফেরত যাব, যে গাণিতিক প্রক্রিয়ায় ফেরত যাব, তারই নাম হচ্ছে যোগজীকরণ, তারই নাম হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন ডিডিএক্স হচ্ছে অন্তরীকরণ অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক তেমনি অন্তরীকরণের একটা অপারেটর আছে। অন্তরীকরণ এটা বোঝানোর জন্য যে সিম্বলটা বা যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম একটা লম্বা এস চিহ্ন। এরকম এস এর মাথার পা ধরে টান দেওয়া হয়েছে, টান দিলে দেখতে এরকম হবে না? তো এই চিহ্নটা দিয়েই যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বোঝানো হয়। তাহলে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই যে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে কাকে? এফ ড্যাশ এক্স কে যোগজীকরণ করলে আমি আবার এফ অফ এক্স ফেরত পাবো। ঠিক তেমনি ভাবে
এফ ডাবল ড্যাশ এক্স কে যদি যোগজীকরণ করা হয় কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এফ ড্যাশ এক্স ফিরে পাওয়া যাবে। তুমি কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করে কিছু একটা পাইছো, ওই যে যা পাইছো তাকে আবার যোগজীকরণ করবা, তাহলে তুমি আবার পূর্বের ফাংশনটা, সেই মূল ফাংশনটা, সেটা তুমি আবার ফেরত পাবা। ঠিক আছে, তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ। আর তার বিপরীত গাণিতিক প্রক্রিয়াটার নামই হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ। ঠিক আছে, এই যেটা অন্তরীকরণ, তার বিপরীত গাণিতিক প্রক্রিয়াটার নামই হচ্ছে যোগজীকরণ। যেমন মনে করো 20 সাথে 5 যোগ করে তুমি 25 পেয়েছো। এখন আমি তোমাকে বললাম যে এর সাথে 5 যোগ করে তো 25 পাইলা, এবার 25 থেকে আমাকে 20 এনে দাও। অর্থাৎ এই যে আগের যে 20 যার সাথে 5 তুমি যোগ করছো, আমি আবার একে ফেরত পাইতে চাই। তুমি তো এখন 5 যোগ করে আমাকে 25 দিছো, আমি বললাম না 25 না, আমি আবার 20 ফিরে পাইতে চাই। তাহলে 20 ফিরে পাইতে চাইলে কি করতে হবে? আগে 5 যোগ করছিলাম, কি করছিলাম? যোগ করছিলাম। তাহলে এবার কি করতে হবে? 5 বিয়োগ করতে হবে। তাহলে 25 থেকে, এই যে 25, এটা থেকে 5 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি আবার 20 ফিরে পাবো। কি বুঝলা? যোগের বিপরীত গাণিতিক প্রক্রিয়ার নামই হচ্ছে বিয়োগ। বিয়োগের বিপরীত গাণিতিক প্রক্রিয়ার নাম হচ্ছে যোগ। ঠিক তেমনি অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া যোগজীকরণ, যোগজীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, 20 এর সাথে এই যে যোগ 5 25, তাহলে 25 থেকে বিয়োগ 5 20। তাহলে কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যা পাবো, ওকে আবার যোগজীকরণ করলে আমি আবার পূর্বের ফাংশনটা ফিরে পাবো। এটাই হচ্ছে যোগজীকরণ, অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া। ঠিক আছে, এইবার কথা হচ্ছে ভাই যোগজীকরণের সূত্রগুলা কেমন হবে? অন্তরীকরণের সূত্র টুত্র তো আমি জানি। যেমন কোন একটা ফাংশনকে আমি অন্তরীকরণ করব, ধরো একটা ফাংশন এফ অফ এক্স, এক্স টু দি পাওয়ার এন। তো আমি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এই ফাংশনটাকে আমি অন্তরীকরণ করতে চাই, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন। অন্তরীকরণ করলে নিয়ম ছিল পাওয়ার যা থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এবং তারপরে পাওয়ার 1 করে কমে যাবে। তো পাওয়ার ছিল এন, এন থেকে 1 করে কমে গিয়ে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে আমাদের অন্তরীকরণের সূত্র। আমি চাইতেছি ভাই এবার আমার যোগজীকরণের সূত্রটা কেমন হবে, যোগজীকরণের সূত্রটা আমি চাইতেছি। ঠিক আছে, তাহলে যোগজীকরণের সূত্রটা কিভাবে পাওয়া যায়? শোনো, যোগজীকরণের সূত্র আমি তো তোমার লিখে দিলে দিতেই পারি, আমি যোগজীকরণের সূত্রটা তোমাকে লিখে দিব না। যোগজীকরণের সূত্রটা তুমি নিজে আবিষ্কার করো। তো নিজে তুমি উদাহরণ বুঝে বুঝে আবিষ্কার করো। তোমাকে আমি জাস্ট এইটুকু বলে দিছি, অন্তরীকরণের গাণিতিক বিপরীত গাণিতিক প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ। এইটুকু আমি তোমাকে জাস্ট মুখে মুখে বলে দিছি। তুমি এই লাইনটাকে ব্যবহার করে, এই জ্ঞানটাকে কাজে লাগাই তুমি কিন্তু চাইলে যোগজীকরণের সূত্র কেমন হবে তুমি কিন্তু চাইলে আবিষ্কার করে ফেলতে পারো। তুমি কিন্তু নিজেই হিসাব নিকাশ করে যোগজীকরণের সূত্রটা কেমন হবে এটা গেস করতে পারো। দেখো কেমনে গেস করতে পারো। ডিডি এক্স ধরো একটা ফাংশন নিলাম এক্স টু দি পাওয়ার ধরো 4। এই ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে 4 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 4 ছিল, তাহলে 4 থেকে 1 কমে যাবে, হবে এক্স টু দি পাওয়ার 3, পাওয়ার 1 কমে যাবে। তাহলে এবার কি বলা হচ্ছে? বলা হচ্ছে একে যদি তুমি যোগজীকরণ করো তাহলে এই ফাংশনটা ফেরত পাবা। ভালো করে শোনো, তোমার ফাংশনটা ছিল এক্স টু দি পাওয়ার 4, তাকে অন্তরীকরণ করে একে অন্তরীকরণ করে এটা পাওয়া গেছে। তাহলে এই যে ফাংশনটা আছে অর্থাৎ 4x টু দি পাওয়ার 3, তাকে যোগজীকরণ করলে তুমি আবার পূর্বের মূল ফাংশন অর্থাৎ x টু দি পাওয়ার 4 ফেরত পাবা। কি বুঝলা আমার কথা? বুঝলা? তাহলে এইটাকে যদি যোগজীকরণ করা হয়, যোগজীকরণ, ঠিক আছে, যোগজীকরণ x এর সাপেক্ষে যদি যোগজীকরণ করা হয় তাহলে x টু দি পাওয়ার 4 ফেরত পাওয়া যাবে। তাহলে তোমার এবার ফেরত পাইতে হবে। তাহলে যোগজীকরণ চিহ্ন হচ্ছে এটা। কাকে যোগজীকরণ? 4x টু দি পাওয়ার 3 কে যোগজীকরণ। এই যে এটাকে যোগজীকরণ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এই যে x এর সাপেক্ষে এইটাকে যোগজীকরণ করলে, x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কত পাইতে হবে? x টু দি পাওয়ার 4 পাইতে হবে। এইবার তুমি দেখো একে কি করলে পাওয়ার কি করলে, কি দিয়ে গুণ করলে, কি দিয়ে ভাগ করলে আমি x টু দি পাওয়ার 4 পাবো? নিজে বুদ্ধি খাটাও, গেস করো। এর সাথে কি করলে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে? এর সাথে কি করলে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে? দেখো তো কি করলে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে।
আছে কত 4x⁻3, তাহলে 4 ধ্রুবক আর আছে হচ্ছে x⁻3, তাহলে ভালো করে খেয়াল করো 4x⁻3 কে x⁻4 বানাইতে হবে, শুধু x⁻4 বানাইতে হবে। তাহলে দেখো প্রথমে আসো পাওয়ারের সংশোধন, লাগবে আমার x⁻4, আছে আমার x⁻3, তাহলে আমার লাগবে x⁻4, 3 আছে, 3 সাথে 1 যোগ করতে হবে, কথা বুঝছো? তাহলে পাওয়ার যা আছে তার সাথে কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এইবার আমার তো লাগবে x⁻4, সামনে তো কিছু থাকা যাবে না, আমার তো এখানে 4 আছে, তাহলে 4 কে তাড়াই দিতে হবে, 4 কে ওখান থেকে ভস্য করে দিতে হবে। কেমনে করা যায়? তাহলে 4 দিয়ে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে? 4 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, উপরে পাওয়ার দেখো তো x⁻পাওয়ার কত, 3 + 1, নিচে কত 4, তো 4 কে আমি 3 + 1 লিখতে পারি না? বলো পারি কিনা? 3 + 1 লিখতে পারি না? বোঝা গেছে? তাহলে এবার 3 + 1 4 4 4 4 কাটাকাটি, x⁻3 + 1 x⁻4, দেখো তো আসছে কিনা? আসছে? ক্লিয়ার? তাহলে সূত্র কিন্তু তুমি আবিষ্কার করে ফেলছো, সূত্র কিন্তু তোমার আবিষ্কার করা হয়ে গেছে। কিভাবে সূত্র আবিষ্কার করা হয়ে গেছে, কিভাবে? তাহলে দেখো এখানে যে ফাংশনটা আছে, তুমি কি করছো সেই ফাংশনটার, দেখো এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার সাথে পাওয়ার যেটা তার সাথে 1 যোগ করছো, আর যোগ করে পাওয়ার যা হয়েছে তা দিয়ে তুমি ভাগ করে দিছো। ভালো করে মিলাও, এখানে যা আছে সেই পাওয়ারের সাথে পাওয়ার যেটা তার সাথে 1 যোগ করছো, তারপরে তাই সেইটা দিয়ে তুমি ভাগ করে দিছো, সেইটা দিয়ে তুমি ভাগ করে দিছো। তাহলে দেখো তো আমি যদি সূত্র বানাই, তাহলে ইন্টিগ্রেশন ধরো x⁻n আছে, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, সো dx। তাহলে কি হবে? x⁻n আছে, তাহলে আমার এইখানে x⁻n + 1 পাওয়ার 1 করে, এই যে x⁻3 আছে, তাহলে 3 + 1 পাওয়ার 1 করে যোগ হবে। এবার তারপরে যোগ হয়ে যাওয়া যে পাওয়ারটা, সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে, 3 + 1 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে n + 1 দিয়ে ভাগ হবে। কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে যোগজীকরণের সূত্র, তুমি নিজেই আবিষ্কার করে ফেলছো। কিন্তু আমি কিন্তু তোমাকে সূত্র বলি নাই, আমি তোমাকে জাস্ট হিন্ট দিছি, তুমি কিন্তু নিজেই হিসাব নিকাশ করে সূত্র বলে দিচ্ছ আসলে। কি বুঝলা? আসো আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরো ভালো বোঝা যাবে। আরেকটা উদাহরণ দেখি, ধরো এই ভাই এটা অত ভালো বুঝি নাই, বুঝতে হবে, এটাকে আমরা একটা সাইডে সরাই রাখলাম। আরেকটা সেম টাইপের আরেকটা উদাহরণ ধরো আমরা হিসাব করি। ভাই বলো ddx ধরো x⁻7, তাহলে আমি যদি একে অন্তরীকরণ করি তাহলে 7x⁻6, 7 সামনে আসলো, x⁻7 1 কমে যাবে, তাহলে হবে 6। তাহলে অবশ্যই এই জিনিসটাকে যোগজীকরণ করলে x⁻7 পাওয়া উচিত। যোগজীকরণ করলে x⁻7 পাওয়া উচিত। তাহলে 7x⁻6 একে যোগজীকরণ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এই যে যোগজীকরণ চিহ্ন দিয়ে দিলাম, দিলে পাওয়া উচিত x⁻7। 7x⁻6 কে যোগজীকরণ করলে x⁻7 পাওয়া উচিত, পাইতে হবে ভাই, পাইতে হবে। কেমনে পাওয়া যায়? তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যা আছে সেটা লিখে ফেলা, ফেলবো। তাহলে 7x⁻6 লিখে ফেললাম। আমার বানাইতে হবে x⁻7, একে বানাইতে হবে x⁻7, একে বানাইতে হবে x⁻7। তাহলে x⁻6 আছে, তাহলে 1 যোগ করে দিব, তাহলে x⁻7 হবে। এবার আমার লাগবে শুধু x⁻7, 7 লাগবে না, সামনের এই 7 দরকার নেই। তাহলে ভাই 7 দিয়ে ভাগ দিয়ে দিই। এবার 7 দিয়ে যে ভাগ দিয়ে দিলাম, x⁻6 + 1, 7টাকে ভেঙে লেখা যায় 6 + 1। তাহলে নিয়ম কি দাঁড়াইলো? এখানে যা থাকবে তার পাওয়ারে 1 যোগ হবে, তারপরে সেই পাওয়ারটা দিয়ে যোগ হওয়ার পরে সেটা দিয়ে ভাগ হবে, দেখো 6 + 1 দিয়ে আবার ভাগ হবে, এটাই তো নিয়ম। তাহলে সেম একইভাবে x⁻n dx, তাহলে এখানে যা থাকবে সেটা আগে লিখবো, x⁻n লিখলাম, লেখার পরে পাওয়ারে 1 যোগ হবে n + 1, সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে, n + 1 ভাগ হবে, পাওয়ার n + 1 হবে, তারপরে সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। সিম্পল, খুবই সিম্পল। কি কথা বুঝছো? আমি কিন্তু আরেকবার দেখালাম এই জিনিসটা, আরেকবার তোমার দেখালাম। তাহলে সূত্র তো তুমি নিজেই আবিষ্কার করে ফেলছো। তাহলে এইবার আসো আমরা একটু মিলাই দেখি, যে সূত্র আমরা আবিষ্কার করলাম সেই অনুযায়ী একটু মিলাই দেখি। তাহলে মনে করো
ডিডি এক্স এক্স টু দি পাওয়ার কত দিব, এক্স টু দি পাওয়ার ধরো 5, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আসো এইটা এইটা, তাহলে ইন্টিগ্রেশন 5 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। শোনো, প্রথম নিয়ম, 5 হচ্ছে ধ্রুবক, 5 বাইরে যাবে, 5 গেল বাইরে। এবার এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, সূত্র কি ছিল? সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 দিয়ে ভাগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার এন যদি হয় এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাহলে এখানে হবে 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 5, নিচে 5 5 5 কাটাকাটি, 5 5 কাটাকাটি, তাহলে কত থাকলো? এক্স টু দি পাওয়ার 5 থাকলো। দেখো তো এক্স টু দি পাওয়ার 5 ফেরত পাইলাম কিনা, এই তো, তাই না? এটাই তো হিসাব। তাহলে বলো যোগজীকরণ, সরি অন্তরীকরণ, ধরো কাকে অন্তরীকরণ? 7 এক্স টু দি পাওয়ার 3 কে অন্তরীকরণ, কার সাপেক্ষে? ডিএক্স, এক্স এর সাপেক্ষে। তাহলে কি হবে? নিয়ম অনুযায়ী 7 বাইরে যাবে, 7 গেল বাইরে। তারপরে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স, 7 বাইরে গেল, এক্স টু দি পাওয়ার 3 ইন্টিগ্রেশন করতেছি, তাহলে পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে, সেই যোগ হয়ে যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। তাহলে এবার হবে 7 ডিভাইডেড বাই 3 যোগ 1 4 এক্স টু দি পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, হয়ে গেল। এবার দেখো এইটাকে যোগজীকরণ করলে এটা পাওয়া গেছে না? আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এইটাকে তুমি অন্তরীকরণ করো, 7 এক্স টু দি পাওয়ার 3 পাবা। দেখো তো পাও কিনা? ডিডি এক্স 7/4 এক্স টু দি পাওয়ার 4, 7/4 ধ্রুবক বাইরে আসবে, অন্তরীকরণ করতেছে, অন্তরীকরণ 7/4 ধ্রুবক বাইরে আসবে, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 4, 7/4 বাইরে থাকলো, এক্স টু দি পাওয়ার 4, 4 সামনে, পাওয়ার 4 থেকে 1 কমে যাবে, 4 - 1 3 হবে, 4 4 কাটাকাটি। দেখো 7 এক্স টু দি পাওয়ার 3, দেখো তো মিলছে কিনা? এই যে 7 এক্স টু দি পাওয়ার 3, 7 এক্স টু দি পাওয়ার 3 কে যোগজীকরণ করলে এটা, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 7 এক্স টু দি পাওয়ার 3 হবেই, হইছেও তাই। ক্লিয়ার? তাহলে যোগজীকরণের সূত্রটা বুঝতে পারছো? এখন আমরা যোগজীকরণের যে সূত্রটা আমরা যেভাবে লিখি, যোগজীকরণ যেভাবে প্রকাশ করি, এই জিনিসটাকে একটু খুব ভালোভাবে বলতে চাই আমরা। দেখো মাথায় রাখবা, এই যে যোগজীকরণ চিহ্ন, এইখানে যাকে লিখবা তাকে যোগজীকরণ, এই যে ফাংশন অফ এক্স, তাকে যোগজীকরণ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। যে ডিডিএক্স, ডিডিএক্স মানে ডিএক্স, সরি ডিডিএক্স না ডিএক্স, তাহলে ডি এর পরে যেটা লিখবা তার সাপেক্ষে, তারপরে হচ্ছে ফলাফল। ঠিক আছে, তারপরে এই যে ফলাফল। তাহলে একটু বোঝো, এটা হচ্ছে যাকে যোগজীকরণ, যাকে যোগজীকরণ, যে ফাংশনটাকে যোগজীকরণ, এখানে যেটা আছে তার সাপেক্ষে, তার সাপেক্ষে, আর এই যে চিহ্নটা এটা হচ্ছে যোগজীকরণ অপারেটর, যোগজীকরণ চিহ্ন। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে যোগজীকরণের মোটামুটি একটু ধারণা পাইলাম যে যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া। এইবার শোনো, আমরা অন্তরীকরণ করলে ঢাল পাই, যোগজীকরণ করলে ক্ষেত্রফল পাই। অন্তরীকরণ করলে আমরা ঢাল পাই, আর যোগজীকরণ করলে আমরা ক্ষেত্রফল পাই। কোন একটা ফাংশন ধরো এফ অফ এক্স, তাকে অন্তরীকরণ করব, অন্তরীকরণ, অন্তরীকরণ, অন্তরীকরণ করা মানে ঢাল নির্ণয় করা, ঢাল, ঢাল নির্ণয় করা। অন্তরীকরণ করলে ঢাল পাই। এফ ডাবল ড্যাশ এক্স, এফ অফ এক্স এর ঢাল হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স। এফ অফ এক্স এই ফাংশনটার ঢাল এফ ডাবল ড্যাশ এক্স। এইবার এফ ডাবল ড্যাশ এক্স একে যদি আমরা যোগজীকরণ করি, যোগজীকরণ করি, তাহলে যেহেতু অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া, তাহলে এই ফাংশনটাকে যোগজীকরণ করলে এফ অফ এক্স ফেরত পাবো।
ভালো কথা। প্রশ্ন হচ্ছে এইবার আমরা কি পাবো? এই ফাংশনটাকে যোগজীকরণ করলে এফ অফ এক্স পাইলাম, তো এফ অফ এক্স আর এফ ডাবল ড্যাশ এক্স সম্পর্কটা কি হবে? এর কি এটা? এর যেমন ঢাল এটা, এর ঢাল এটা, তাহলে এর কি এটা? এর ক্ষেত্রফল এটা। তাহলে যোগজীকরণ করলে কি পাবো? ক্ষেত্রফল পাবো। আপাতত মেনে নাও, আমি দেখাচ্ছি এক এক করে। তাহলে অন্তরীকরণ করলে ঢাল পাওয়া যায়, আর যোগজীকরণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। আমি এই ফাংশনটাকে যোগজীকরণ করলে এফ অফ এক্স পাচ্ছি, তাহলে এফ অফ এক্স হচ্ছে এর ক্ষেত্রফল, এর একটা নির্দিষ্ট একটা ক্ষেত্রফল। তাহলে অন্তরীকরণ করলে ঢাল আর যোগজীকরণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এইবার আসো ক্ষেত্রফল কেমনে পাওয়া যায় সেই জিনিসটা এবার একটু বুঝি। তোমাকে আমি একটা ফাংশন দিলাম, ধরো এফ অফ এক্স। এফ অফ এক্স মানে তো ওয়াই, ওয়াই ইকুয়াল টু ধরো 6, এটা একটা ফাংশন। ওয়াই এর মান 6, এটা একটা ফাংশন। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। কেমন সরলরেখা? এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। ধরো কেউ বুঝতেছ না এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, আচ্ছা বোঝার দরকার নেই, থাম। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, মানে এফ অফ এক্স। তো কি বলছে? ওয়াই ইকুয়াল টু 6, অর্থাৎ এক্স এর মান যাই হোক না কেন ওয়াই এর মান 6। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 6, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 6, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 6, এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 6, সব সময় ওয়াই এর মান 6। তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো যদি পাওয়া যায় তাহলে এরকম একটা সরল রেখাই তো পাওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে এফ অফ এক্স বা ওয়াই, এটা ইকুয়াল টু 6। এবার আমি না ধরো ক্ষেত্রফল বের করতে চাই, এই রেখা দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল বের করতে চাই, এই রেখা দ্বারা। এখন এক্স অক্ষের সাথে যদি ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল যদি হিসাব করে বের করতে চাই, তাহলে তো একটা বাউন্ডারি দিতে হবে, একটা ক্ষেত্র বানাইতে হবে, একটা বাউন্ডারি দিতে হবে। সেই বাউন্ডারির মধ্যে এরিয়াটা বের করতে হবে। বাউন্ডারিটাকে বলা হচ্ছে লিমিট। বাউন্ডারিটাকে আমরা বলছি লিমিট, যে এইখান থেকে এই পর্যন্ত, এই সীমার মধ্যে, এই লিমিটের মধ্যে আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। ওয়াই ইকুয়াল টু 6 এই রেখা দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল, যেমন দেখো এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, এই পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 রেখা। তারপরে এইটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু 5 রেখা। তো আমি এখন বললাম এই এক্স ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 5, এই যে লিমিটটা, এই যে সীমানা, এই সীমানার মধ্যে ওয়াই ইকুয়াল টু 6 এই সরল রেখা দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, আমার কথা বুঝছো? তাহলে সীমানা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 5, এই সীমানার মধ্যে ওয়াই ইকুয়াল টু 6 এই সরল রেখা দ্বারা বা এই ফাংশন দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফলটা বের করো। এই যেটা হচ্ছে ক্ষেত্রফল। তো ভাই এটা কি একটা আয়তক্ষেত্র না? বলো, এটা একটা আয়তক্ষেত্র না? এই ক্ষেত্রফল বের করা মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে এই পর্যন্ত 5 থেকে 2 বাদ দিলে 3, আর ওয়াই ইকুয়াল টু 6, তার মানে এখান থেকে এই পর্যন্ত 6, এখান থেকে এই পর্যন্ত 6, তাহলে এইটুকু হচ্ছে 6, এটা 6, এটা 3। তাহলে এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু এরিয়া বলি, তাহলে 6 ইন্টু 3, 3 6 18, ক্ষেত্রফল 18 বর্গ একক। ক্ষেত্রফলের একক সময় বর্গ একক হয়, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়, বর্গ একক 18 স্কোয়ার ইউনিট হয়ে গেল। বুঝলাম? তুমি বলতে ভাই ক্ষেত্রফল তো বের করে ফেললাম, এমনি তো ক্ষেত্রফল খুব ইজিলি বের করা যায়। কি আপনি ক্ষেত্রফল বের করার জন্য কি যোগজীকরণ বলতেছেন? এইগুলো করার কোনো দরকার আছে? যোগজীকরণ তো মানে ক্ষেত্রফল তো এমনি বের হয়ে গেল, যোগজীকরণ লাগে না। আমি একমত, তোমার সাথে একমত, 100% একমত। ধুর, যোগজীকরণ ফেলো, ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করতে গেলে কত সহজ সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল বের হয়ে গেছে। এর জন্য কিসের যোগজীকরণ লাগবে? লাগবেই না, ফালতু জিনিস, ফেলে দাও, যোগজীকরণ মাথার মধ্যে থেকে ফেলে দাও। এইবার আসো, আমি তোমাকে একটা কাজ করতে দিই, একটা ক্ষেত্রফল বের করতে দিই, তুমি আমাকে ক্ষেত্রফলটা বের করে দিবা। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই ইকুয়াল টু বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তো এক্স কিউব, এই রেখাটা কেমন? এই রেখাটা দেখতে এরকম, এই যে এরকম আঁকছি, কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এটা কিন্তু এর আগেও আঁকছি। এইবার আমি তোমাকে বললাম নাও এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করবা। সীমানা তোমাকে বলে দিচ্ছি, এক্স 0 থেকে, এই যে সীমানা দিয়ে দিতে হবে, সীমানা দিয়ে তুমি আন্দাজে থেকে কতটুকু ক্ষেত্রফল বের করবা। আমি তোমাকে সীমানা দিলাম যে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 3, এই সীমানার মধ্যে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এই ফাংশন দ্বারা
এক্স অক্ষের সাথে আবদ্ধ এই ক্ষেত্রফলটুকু বের করো। বের করতে পারলেই 10 টাকা দিব। বের করো, বের করতে পারলে 10 টাকা দিব। পরে এবার বের করো। আগে তো বললা যে আয়তক্ষেত্র তো ইজিলি বের করা যায়, তো এইবার বের করো। এইবার বলো মাথায় হাত আসছে কিনা, এবার মাথায় হাত উঠছে কিনা। এবার তুমি কেমনে বের করবে? এটা ত্রিভুজ জীবনও না, এটা সরল রেখা না যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হবে? হবে না। এটা কি আয়তক্ষেত্র? জীবনও না। বৃত্ত না, বর্গ না, সামান্তরিক, রম্বস কিছু না। তাহলে আমি এখন এর ক্ষেত্রফলটা বের করবো কেমনে? আমি এখন এই ক্ষেত্রফলটুকু বের করতে চাই এবং অ্যাকুরেট ভাবে বের করতে চাই। ঠিক আছে, অ্যাকুরেট ভাবে বের করতে চাই। আন্দাজে কোনো এস্টিমেট ভ্যালু আমি চাই না, অ্যাকুরেট মান চাই। তাহলে এইবার দেখো তুমি কিন্তু আর পারছো না। 9-10 এর জ্ঞান খাটাও, পারবা? পারবা না। তুমি এখানে হয়তো আয়তক্ষেত্র হয়ে গেছিল, ভাই দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্র ক্ষেত্রফল আমি খুব ইজিলি বের করে ফেলতে পারতাম, কিন্তু এইখানে এসে দেখো তোমার মাথায় কিন্তু হাত পড়ে গেছে যে হাই হাই এটা আমরা কেমনে বের করব? এটা তো একটা বক্ররেখা, এটা না ত্রিভুজ, না আয়তক্ষেত্র, না বৃত্ত, কিছুই তো না। তো এর ক্ষেত্রফলটা বের করব কিভাবে? তো এখানেই আমরা ঝামেলায় পড়েছি। এই জায়গাটা এসে ঝামেলা যে আমাদের এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রফল আমরা বের করব কিভাবে, এর ক্ষেত্রফল জানা যায় কিভাবে, ক্ষেত্রফল জানা যায় কিভাবে? এর ক্ষেত্রফল জানা যায় যোগজীকরণের সাহায্যে। আমি যদি y=x³ এই ফাংশনকে x=0 এবং x=3 এই বাউন্ডারির মধ্যে, এই সীমানার মধ্যে আমি যদি ইন্টিগ্রেট করে ফেলতে পারি, তাহলে আমি এই ক্ষেত্রফলের মানটা পাব, আমি এই ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এর জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে যোগজীকরণ। যেমন ঢাল বের করার জন্য কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর, ঢাল তো আমরা খুব ইজিলি বের করতে পারি, তাই না? ঢাল আমরা বের করতে পারি কিভাবে? কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর দিয়ে খুব ইজিলি ঢাল বের করতে পারি। তো ঢাল বের করার জন্য অন্তরীকরণ কেন? কি উত্তর বলো? ঢাল বের করার জন্য অন্তরীকরণ কেন? কারণ যখন তুমি একটা বক্র ফাংশনের কোন একটা পয়েন্টে ঢাল বের করবা, ঠিক আছে, যে যে ফাংশনটাকে যদি গ্রাফে আঁকা হয় সেটা একটা বক্ররেখা হবে। এখন বক্ররেখার এক এক পয়েন্টে ঢাল এক এক রকম। তুমি যদি কোনো পয়েন্টে ঢাল বের করতে চাও, কার জন্য? বিশেষ করে বক্ররেখার জন্য, যার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান না, তাহলে তার যদি কোনো পয়েন্টের এক্সাক্ট ঢাল তোমার বের করতে হয়, তাহলে তোমার হাতে একটাই উপায় আছে, সেটা হচ্ছে অন্তরীকরণ। এছাড়া তুমি আর পারবা না। সরল রেখা হইলে হয়তো তুমি ঢাল বের করার জন্য কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর অথবা ট্যান থিটার সূত্র খাটাই করতে পারতেছো, কিন্তু যখন বক্ররেখা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের ঢাল যদি অ্যাকুরেট ভাবে বের করতে হয়, তুমি কিন্তু অন্তরীকরণ ছাড়া তোমার আর গতি নেই যাওয়ার। কথা কি বুঝতে পারছো? আর কথা, তাহলে অন্তরীকরণ দিয়ে আমরা ঢাল বের করতাম বক্ররেখার জন্য বিশেষ করে। তো ঠিক তেমনি আমরা হয়তো এখানে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে খুব ইজিলি বের করতে ফেলতে পারতেছি, কিন্তু ঝামেলা লাগতেছে যখন বক্ররেখা, বক্র ফাংশন, এটা এখন এক্স অক্ষের সাথে এই x=0 এবং x=3 এই বাউন্ডারির মধ্যে যে ক্ষেত্রফলটা তৈরি করছে, সেই ক্ষেত্রফলটাই আমরা বের করতে চাই। এই ক্ষেত্রফলটা বের করার জন্য আর 9-10 এর জ্ঞান কাজে লাগতেছে না। ত্রিভুজের সূত্র, সামান্তরিক সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এগুলো আর আমরা খাটাইতে পারতেছি না। এখন আমাদের কাছে একটাই অস্ত্র, একটাই উপায়, সেইটার নামই হচ্ছে যোগজীকরণ। এবার আমি তোমাকে একটু দেখাই কিভাবে যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল পাওয়া যায় আর এই ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করতে পারি। তাহলে আসো এবার, তাহলে আমরা যোগজীকরণ দিয়ে কিভাবে ক্ষেত্রফল পাওয়া যায়। যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। এটা এক্স, এটা এফ অফ এক্স। ধরো ভাইয়া এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন। এবার আমরা ক্ষেত্রফল চাইতেছি, একটু বাউন্ডারি দিয়ে দিই। ধরো x=x1 আর x=x2, x=x2 এই বাউন্ডারির মধ্যে আমি ক্ষেত্রফলটা চাইতেছি। একটা কাজ করি, আমরা একেবারে মূল বিন্দু দিয়েই ধরি। ধরো মূল বিন্দু দিয়ে ধরি, এই যে x1 ধরো 0, এটাই x1, ঠিক আছে, x1 0, ধরো এটাই x1, এটাই x1, আর ধরো এই পয়েন্টটা হচ্ছে x2, এই পয়েন্টটা হচ্ছে x2। তো আমি এখন x1 আর x2 এই যে সীমানা, এই বাউন্ডারির মধ্যে এই ক্ষেত্রফলটুকু আমি বের করতে চাইতেছি। দেখো এই ক্ষেত্রফলটুকু বের করতে চাইতেছি। বলো এটা আয়তক্ষেত্র? না। এটা কি ত্রিভুজ?
না। সামান্তরিক, বৃত্ত, রম্বস, ট্রাপিজিয়াম? তাহলে আমরা ক্ষেত্রফলের যে নিয়মিত বিভিন্ন ধরনের যে 2D ক্ষেত্র, যার ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা জানি, সেরকম কোনোটা কিন্তু এখানে খাটানো যাচ্ছে না। কিন্তু আমাদের টার্গেট আজকে এই ক্ষেত্রফলটুকু বের করতে হবে। এবার আমরা যদি চাই এই ক্ষেত্রফলটুকু বের করতে, তাহলে আমরা এখন প্রচন্ড চালাক হয়ে যাব। কিভাবে এই ক্ষেত্রফল বের করা যায় সেটা আমরা দেখব। অনেকে ভাই যোগজীকরণ করেন। ভাই যোগজীকরণ এখনো জানি নাই, ঠিক আছে, বলো না আগে, যোগজীকরণ আগে বলো না, আগে আমরা চিন্তা করি। ধরো আমরা আদিম যুগের মানুষ, আমাদের এখন দায়িত্ব পড়ছে এই ক্ষেত্রফলটা বের করতেই হবে। তো কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়? আমরা একটা কাজ করি, এই ক্ষেত্রটাকে আমরা দুটো ভাগ করি, এই ক্ষেত্রটাকে আমরা দুইটা ভাগ করে ফেলি। এই যে দুইটা ভাগ করে ফেললাম, তাহলে x1 থেকে x2 এই টোটালটা ছিল আমাদের x, ঠিক আছে। তো দুটো ভাগ করে ফেললে এটা এখন হয়ে গেছে ডেল এক্স ডেল এক্স, দুইটা সমান ভাগ করছি, ডেল এক্স হয়ে গেছে। এইবার একটা জিনিস খেয়াল করো, ওয়াই অক্ষে নিছি আমরা এফ অফ এক্স বা ওয়াই, তাই না? এটা আমরা নিছি, তার মানে এইটুকু আমাদের ওয়াই। তাহলে একটা কাজ করি, যেহেতু এইটুকু আমাদের ওয়াই, তো এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা y1 বললাম, এটাকে আমরা বললাম y1, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো y2। আচ্ছা ভালো করে শোনো, কেন y গুলো আলাদা? এটা তো এই যে এফ অফ এক্স, তো এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং একটা সমীকরণ আছে না, ধরো এক্স স্কোয়ার প্লাস 2 এরকম কিছু তো একটা আছে। এক্স এর মান বসাইলে ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে। ধরো এক্স এর এই মান, তার জন্য ওয়াই এতটুকু, এক্স এর এই মান, তার জন্য ওয়াই এতটুকু, এক্স এর এই মান, তার জন্য ওয়াই এতটুকু, এক্স এর এই মান, তার জন্য ওয়াই এতটুকু। তাহলে ওয়াই এর মানটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ফাংশনটার মান চেঞ্জ হচ্ছে এক্স এর চেনের জন্য। তাহলে এই পয়েন্টে ধরো এই যে এইটুকুকে আমরা বললাম ধরো এটা ওয়াই টু, এটাকে বললাম ওয়াই টু। এইবার আমাকে বলছে না এই ক্ষেত্রফলটা বের করতে, তা আমি যে কাজটা করলাম দেখো, আমি ক্ষেত্রফলটা বের করার জন্য এরিয়া, এটা বের করার জন্য আমি আয়তক্ষেত্রের সূত্র খাটাইছি। তুমি এখন বলতে পারো যে ভাই আয়তক্ষেত্র তো না, কথা হচ্ছে আমি বিশ্বাস করি নেই মামার চেয়ে কানা মামাটাই ভালো, ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি যে নেই মামার চেয়ে অ্যাটলিস্ট কানা মামা তো ভালো। তা আমি সেই কানা মামা কনসেপ্টে যাচ্ছি, যে নেই মামা ক্ষেত্রফল তো এমনিই পাচ্ছি না, ঠিক আছে, তাহলে যেহেতু ক্ষেত্রফল দরকার সেহেতু যতটুকু পাওয়া যায় ততটুকু বের করি। তা আমি কি করছি, y1 এর সাথে ডেল এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ করছি। আচ্ছা দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করি তাহলে আমি ক্ষেত্রফল কতটুকু পাবো? দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে আয়তক্ষেত্রের সূত্র, তাহলে y1 আর ডেল এক্স নিয়ে একটা আয়তক্ষেত্র, এই আমি আসলে এইটুকু ক্ষেত্রফল পাবো যদি আমি y1 এর সাথে ডেল এক্স গুণ করি। y1 এর সাথে ডেল এক্স গুণ করলে আমি এইটুকু ক্ষেত্রফল পাবো, এই যে এটা। এইবার আসো এইখানে একটা কাজ করি, y2 আর ডেল এক্স গুণ করি, y2 আর ডেল এক্স গুণ করি। তো y2 আর ডেল এক্স গুণ করলে তখন কি পাবো, y2 হচ্ছে এইটুকু আর ডেল এক্স হচ্ছে এইটুকু, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তখন আমি এই ক্ষেত্রফলটুকু পাবো, এই ক্ষেত্রফলটুকু আমি তখন পাবো। বুঝলা কিনা বলো, বুঝছো কিনা? ওকে ক্লিয়ার? আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি চাইছিলাম এইটুকু ক্ষেত্রফল, আমি পুরো এইটুকু ক্ষেত্রফল চাইছিলাম। আমি পাইলাম কতটুকু, আমি পাইলাম হচ্ছে এইটুকু, আর আমি পাইলাম হচ্ছে এইটুকু। তাহলে এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যতটুকু আমি চাই ততটুকু পাইনি, বাট তার বিশাল একটা পোর্শন আমি পেয়ে গেছি। যা আমি চাই তা আমি পাইনি, কিন্তু যা আমি চাই তার একটা বিশাল পোর্শন কিন্তু পেয়ে গেছি। এই বলো পাইছি? কিন্তু এই ক্ষেত্রফলটুকু, এতে তো পুরো আবদ্ধ ক্ষেত্রফল না, আমি যা চাইছিলাম তা তো না, এতটুকু তো বাদ, এতটুকু তো পাইলাম না। আবার এই যে এতটুকু, এটাও তো বাদ, এটাও তো পাইলাম না। পাইলাম কিন্তু না। এইবার তুমি একটা কাজ করো তো, আর একটু বুদ্ধি খাটাও তো, যে এই ক্ষেত্রফলটুকু কিভাবে পাওয়া যায়। খাটাও বুদ্ধি খাটাও, এই ক্ষেত্রফলটুকু কিভাবে পাওয়া যায়। আমি আগে টোটাল এক্স কে ডেল এক্স কয় ভাগ করছিলাম? 2 ভাগ করছিলাম। কয় ভাগ? 2 ভাগ করছিলাম, তাই না? 2 ভাগ করছিলাম, দুটো আয়তক্ষেত্র। আচ্ছা আমি তো এইটুকু পাইনি, আমার তো এইটুকু দরকার, এই যে এইটুকু তো আমার দরকার, এইটুকু তো আমি পাইলাম না। তাহলে একটা কাজ করি, আমি এই ডেল এক্স কে আবার ভাগ করি, আবার অর্ধেক করি, এই যে অর্ধেক করে ফেললাম, বুঝছো? ঠিক আছে, অর্ধেক করে ফেললাম। তাহলে এটা y1, এটা y2, এটা y3, এটা y4, এইভাবে গেল। এইবার আমি যদি ক্ষেত্রফলের সূত্রটা লিখি, তাহলে এবার
আমি দেখো কোনটুকু ক্ষেত্রফল পাচ্ছি, দেখো আর একটু বেশি পাবো। প্রথমে এই যে এবার কিন্তু ডেল এক্স আমার এইটা, এই যে এইটুকু কিন্তু আমার ডেল এক্স, তাহলে আমি প্রথমে এইটুকু ক্ষেত্রফল পাবো। দেন তারপরে দেখো এইবার কিন্তু আরেকটু উন্নতি হয়েছে, এইটুকু ক্ষেত্রফল কিন্তু আবার পেয়ে গেলাম, এই যে নতুন নতুন করে। দেন আবার এই ক্ষেত্রফলটুকু তো আমি পাচ্ছিলাম, দেন এইখান থেকে আবার এইটুকু ক্ষেত্রফল কিন্তু বেশি পেয়ে গেলাম। তাহলে বলো কাউকে আমি বলছি যে ভাই তুমি আমাকে এই আবদ্ধ ক্ষেত্রফল টোটালটা বের করে দাও, তো আমাকে ক্লাসের মনে করো দুইজন ক্ষেত্রফল বের করে দিছে। একজন কি করছে, এই অংশটাকে দুই ভাগ করে দুটো আয়তক্ষেত্র দিয়ে ক্ষেত্রফল বলছে যে ভাই ক্ষেত্রফল এটা। আরেকজন এই অংশটাকে চারটা আয়তক্ষেত্র বানাইছে, চারটা আয়তক্ষেত্র বানায় ভাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ করে আমাকে বলছে ভাই ক্ষেত্রফল এইটা। বলো এই দুইজনের কারটা ঠিক? বলো দুইজনের মধ্যে কারটা ঠিক? কারোটা ঠিক না, কারোটাই কিন্তু ঠিক না, কারোটাই পুরোপুরি ঠিক না। কিন্তু আমি যদি বলি এই দুইজনের মধ্যে কারো একটা মান আমি নিতে চাই, আমি কারটা নিব। কারোটাই পুরোপুরি ঠিক না, কিন্তু আমি এখন যদি বলি নেই মামার চেয়ে কানা মামা ভালো, তাহলে কার কানা মামা ভালো? অবশ্যই সেকেন্ডটা, এর কানা মামাটা ভালো, তাই না? এ আমাকে তো ক্ষেত্রফল দিছে, অ্যাটলিস্ট ওর চেয়ে তো বেশি দিতে পারতেছে, তাই না? প্রকৃত যে মান সেই প্রকৃত মানের কাছাকাছি তো দিতে পারতেছে, এর চেয়ে তো ভালো মান দিতে পারতেছে, তাই না? এবার আরেকজন কি করছে জানো? আরেকজন কি করছে, আরেকজন আরো দুই ভাগে ভাগ করছে, আরেকজন আরো দুই ভাগে ভাগ করছে। দেখো আরেকজন কি কাজটা করছে, এই যে ডেল এক্স ছিল, এইবার ডেল এক্স কে আবার ভাগ করছে মাঝখান দিয়ে, এই যে মাঝখান দিয়ে আরেকবার ভাগ করছে, মাঝখান দিয়ে আরেকবার ভাগ করছে। এইবার এইবার দেখো কতগুলো আয়তক্ষেত্র পাওয়া যাচ্ছে, তাহলে একটু ভালো করে দেখো, আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। প্রথমে হচ্ছে এইটুকু ক্ষেত্রফল, এই যে এইটুকু, এটা হচ্ছে আমাদের ডেল এক্স, ঠিক আছে? এরকম ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স কয় ভাগ করছি? 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ করছি। তাহলে প্রথমে y1 ইন্টু ডেল এক্স মানে এইটুকু ক্ষেত্রফল, ঠিক আছে? y1 ডেল এক্স, ওকে। দেন এইটা y2, এই যে এইটুকু y2, এবার y2 ইন্টু ডেল এক্স, y2 ইন্টু এই যে ডেল এক্স। তাহলে এবার যদি ক্ষেত্রফল বের করি তাহলে এইটুকু ক্ষেত্রফল পাবো, y2 ডেল এক্স। দেন তারপরে এইটা আমাদের y3, এই যেটা y3 ইন্টু ডেল এক্স, ছোট 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 সরু 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 অনেকগুলা আয়তক্ষেত্র, y3 ডেল এক্স। দেন তারপরে y4 ডেল এক্স, এইটুকু y4 ডেল এক্স, y4 ডেল এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা y5, তার সাথে এই যে গুণ ডেল এক্স, এই ক্ষেত্রটুকু পাওয়া যাবে। তারপর y6 ডেল এক্স, এই ক্ষেত্রটুকু পাওয়া যাবে। দেন y7 ডেল এক্স, এই ক্ষেত্রটুকু পাওয়া যাবে। দেন y8 ডেল এক্স, এই ক্ষেত্রটুকু পাওয়া যাবে। ডট 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 ডট। দেখো কে ভালো, এ ভালো না ও ভালো? কার কানা মামা ভালো বলো? এর কানা মামা ভালো না? কিন্তু তারপরেও এ কিন্তু পুরো প্রকৃত ক্ষেত্রফল দিচ্ছে না। দেখো কোনটুকু বাদ গেছে, এই যে আমি তোমার দেখাই, এই কালে দিয়ে দেখাই, এই যে এইটুকু বাদ, এইটুকু বাদ, এইটুকু বাদ, এইটুকু বাদ, এইটুকু সামান্য একটু, এখানে সামান্য একটু, এখানে আরো একটু সামান্য, এইখানে সামান্য একটু, এই ক্ষেত্রফলটুকু বাদ। ওইটুকু পেয়ে গেলে আরো পুরোপুরি একেবারে সঠিক মানের কাছাকাছি চলে যেতে পারতাম। তো তারপরও যা পাইছি শুক্রিয়া, ঠিক আছে? যা পাওয়া গেছে, এমনি পাওয়া যাচ্ছিল না, যা পাওয়া গেছে শুক্রিয়া, যে এইটুকু তো পাইলাম, এটাই ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস দেখো তো, ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতেছি? ছোট 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 সরু 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 আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তৈরি করে সেই ক্ষেত্রফলগুলো আমরা যোগ করতেছি। আচ্ছা দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, ক্ষেত্রফল এরিয়া y ডেল এক্স, y ডেল এক্স, y ডেল এক্স, তাই না? তাহলে সামেশন অফ y ডেল এক্স বলতে পারি, সামেশন অফ y ডেল এক্স, y1 ডেল এক্স, y2 ডেল এক্স, y3 ডেল এক্স। তাহলে এটাকে আমরা বলতে পারি সামেশন অফ y ডেল এক্স, ঠিক আছে? তাহলে সামেশন অফ y ডেল এক্স, y ডেল এক্স। এইবার বলো কতগুলো এরকম, কতগুলা কতগুলা এরকম, কতগুলা? একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম কতগুলা? এন এর মান 1 থেকে শুরু করে এন এর মান এন পর্যন্ত, ধরো এন সংখ্যক। যেমন এখানে আমি ভাগ করছি 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগে ভাগ করছি। এখানে যে ভাগ করছিল সে ভাগ করছিল 2টা ভাগে, এখানে যে ভাগ করছে সে করছে 8 ভাগে। তো তোমাকে মনে করো আমি কাজ দিলাম, আমি বললাম ক্ষেত্রফল বের করে এনে দিবা,
ঠিক আছে, ক্ষেত্রফল বের করে এনে দিবা। ধরো ক্লাসে 100 জন ছাত্র আছে, আমি সবাইকে কাজ দিলাম, দিয়ে বললাম ক্ষেত্রফল বের করে এনে দিবা। যে যত সুন্দর প্রকৃত ক্ষেত্রফল বের করে এনে দিতে পারবা তাকে আমি একটা প্রাইজ দিব। এখন মনে করো তোমার খুব ইচ্ছা যে তুমি প্রাইজ পাইতে চাও, তাহলে তুমি কি করবা? আমি বলছি ক্ষেত্রফলের যত সঠিক মান বের করে এনে দিতে পারবা, আমি যে সবচেয়ে বেশি সঠিক মান বের করে দিতে পারবে আমি তাকে প্রাইজ দিব। তাহলে তুমি কি করবা? তুমি চাও প্রাইজ নিতেই হবে, তাহলে তুমি চেষ্টা করবা সবার চেয়ে বেশি সংখ্যক ভাগে ভাগ করতে। মনে করো একজন 2 ভাগে ভাগ করছে, ও প্রাইজ পাবে না, ও 2 ভাগে ভাগ করছে মাত্র। আরেকজন 8 ভাগে ভাগ করছে, আরেকজন 10 ভাগে ভাগ করছে, একজন 100 ভাগে ভাগ করছে। এবার 100 ভাগের যে ভাগ করছে তারা আমি প্রাইজ দিতে গেছি, এর মধ্যে আরেকজন বলছে ভাই আমি 1000 ভাগে ভাগ করছি। সে দাঁড়ায় বলতেছে ভাই আমি 1000 ভাগে ভাগ করছি। তাহলে বলো আমি কারে প্রাইজ দিব? আমি তো 1000 ভাগে যে ভাগ করছে তারাই প্রাইজ দিব, কারণ ওর মান হবে এই ক্লাসের মধ্যে সবচেয়ে সঠিক। আরেকজন বলতেছে ভাই আমি 10,000 ভাগে ভাগ করছি, তাহলে ওর মান হবে আরো বেশি সঠিক। তাহলে এইভাবে এরকম ভাগ করতে হবে, সরু 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 আয়তক্ষেত্র বানাইতে হবে। যে যত সংখ্যক বেশি ভাগ করতে পারবে, যে যত সংখ্যক আয়তক্ষেত্র এখানে নিতে পারবে, তার ক্ষেত্রফল হবে তত সঠিক। তাহলে কি করলে সবচেয়ে বেশি সঠিক হবে? যার উপরে আর সঠিক নাই, বলো দেখি কি করলে সবচেয়ে বেশি সঠিক হবে? যার উপরে আর সঠিক হইতে পারে না, কি করলে? অসীম, ইয়েস, অসীম সংখ্যক ভাগে ভাগ করলে, ইনফিনিটি সংখ্যক ভাগে, অসীম সংখ্যক ভাগে ভাগ করলে। এখন অনেকে চিন্তা করতেছে ভাই এটা ম্যানুয়ালি করা যাবে কিনা। ম্যানুয়ালি তো করবো না, এই কারণেই তো সূত্রের আবিষ্কার করতেছে আস্তে আস্তে। কিন্তু এটুকু তো কনসেপ্ট মাথার মধ্যে ঢুকছে যে যে যত বেশি ভাগ করতে পারবে, যে যত বেশি আয়তক্ষেত্র এখানে বানাইতে পারবে, তার ক্ষেত্রফল হবে তত সঠিক, সে ক্ষেত্রফলের প্রকৃত মানের কাছাকাছি যাবে। তো এইভাবে ভাগ করতে 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 যে যত বেশি পারবে, যত বেশি যত বেশি যত বেশি সবচেয়ে বেশি, তো ইনফিনিটি অসীম, তার জন্য ক্ষেত্রফলের একেবারে প্রকৃত সঠিক মানই পাওয়া যাবে, যে অসীম সংখ্যক ভাগে ভাগ করতে পারবে। কিন্তু ম্যানুয়ালি তো আর অসীম সংখ্যক ভাগে ভাগ করতে পারা যাবে না, তাই না? অসীম সংখ্যক, অসীমে তো কোনো সীমা নাই। ধরো একটা ক্ষেত্রফল বের করার জন্য অসীম সংখ্যক ভাগে ভাগ করা শুরু করলা, তোমার প্রজন্ম তো শেষ, তোমার নাতি নাতনির প্রজন্ম শেষ হয়ে যাবে, তাও ক্ষেত্রফল বের করা হবে না, তাই তো? তাই ম্যানুয়ালি আমরা করতে চাচ্ছি না, আমরা তো সূত্র খাটাবো। এইবার একটা জিনিস চিন্তা করো, সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমরা ভাগ সংখ্যা অসীম সংখ্যক করি, ভাগ সংখ্যা যদি অসীম সংখ্যক করি, সেই ক্ষেত্রে del x টেন্ডস টু 0 হবে, del x টেন্ডস টু 0 হবে। ভাগ সংখ্যা যদি অসীম সংখ্যক করি তাহলে del x টেন্ডস টু 0 হবে। এবার কেমনে দেখো, তুমি যত বেশি ভাগ করবা del x তো তত ক্ষুদ্র হবে। যেমন এখানে del x দেখছো, এই যে দেখো del x হচ্ছে এতটুকু, 2 ভাগ করছি del x এতটুকু, 8 ভাগ করছি দেখছো del x ছোট হয়ে গেছে না, del x del x del x del x ছোট হয়ে গেছে না? তাহলে যত বেশি সংখ্যক ভাগ করবো del x তত ছোট হবে। তো অসীম সংখ্যক ভাগ করলে কি হবে? del x টেন্ডস টু 0, দেখাই যাবে না। ধরো এরকম একটা সরল রেখা, আমি বললাম এই 2 ভাগ করো, তো 2 ভাগ করলে এইটুকু আর এইটুকু, 4 ভাগ করলে এই, তাহলে তখন ভাগ সংখ্যা ছোট হয়ে গেল না, ভাগের অংশগুলো ছোট হয়ে গেল না? তেরো যদি অসীম সংখ্যক ভাগ করা হয়, অসীম সংখ্যক ভাগ করে তোমার 1 টুকরা দিলাম, নাও অসীম সংখ্যক ভাগ করে তোমার 1 টুকরা দিলাম, থাকবে কিছু? থাকবে কিছু? তো থাকবেই না। তো del x কত হবে? del x টেন্ডস টু হয়ে যাবে 0। এইবার দেখো খুব ভালো করে শুনবা কথাটা, এই যে একটা কথা লিখলাম না, সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি del x টেন্ডস টু 0, এই জিনিসটাই হচ্ছে যোগজীকরণ। এই যে জিনিসটা, এই জিনিসটাকে একত্রে, এত কিছু আর লেখা হয় না, এত কিছু আর লিখি না আমরা। আমরা কি করি? এত কিছু না লিখে এই এত কিছুর পরিবর্তে জাস্ট একটা এরকম সিম্বল বসাই দিই, এই যে এত কিছু আর আমরা লিখি না, জাস্ট এটার পরিবর্তে এরকম একটা সিম্বল বসাই দিই, দিয়ে y, y মানে কি? y মানে কি? y মানে f of x, y মানে f of x dx। কেন dx? del x তখন dx কেন? কারণ del x টেন্ডস টু 0 হলে del x আর লিখি না, তখন লিখি dx। dx মানে কি? খুবই ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তাহলে del x টেন্ডস টু 0, এই কারণে del x এর জায়গায় dx। তাহলে এটাই তো, এটা কিসের কি? এটা কি? যোগজীকরণ। যোগজীকরণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল। এই দেখো যোগজীকরণ করলে কি পাওয়া যাচ্ছে? ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। এই কথা বুঝছো? এই যে এই এতটুকু আছে, সবুজ কালি দিয়ে মার্ক করা আছে, এইটুকুর অর্থই তো যোগজীকরণ করা। যোগজীকরণ করা মানে কি জানো? কোনো কিছুকে ক্ষুদ্র 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 করে অসীম সংখ্যক ভাগ করা, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, del x টেন্ডস টু 0। আমি অসীম সংখ্যক ভাগে ভাগ করব, অসীম সংখ্যক ভাগে ভাগ করব, অসীম সংখ্যক, একবারে ফালি 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 করে ফেলবো। তাহলে অসীম সংখ্যক ভাগে ভাগ করলে ভাগ করা যে জিনিসগুলা, সেগুলা খুবই ক্ষুদ্র হবে, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, টেন্ডস টু 0।
ডেল এক্স টেন্স টু 0। তাহলে ডেল এক্স টেন্স টু 0 এরকম এন এর মান 1 থেকে শুরু করে যদি ইনফিনিটি হয় তাহলে এটার অর্থই তো যোগজীকরণ করা। এই যোগটাই তো আমরা যোগজীকরণের সূত্র অ্যাপ্লাই করে স্মার্ট ওয়েতে করি, ম্যানুয়ালি করি না। তাহলে দেখছো যোগজীকরণ থেকে কেমনে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, যোগজীকরণ থেকে কেমনে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এবার আসো তো ক্ষেত্রফল বের করতে পারি কিনা দেখি তো। এবার আসো ক্ষেত্রফল বের করতে পারি কিনা দেখি। যেমন ধরো y বা f অফ x এটা ইকুয়াল টু ধরো 2x। এই বলো কেমন রেখা? মূল বিন্দুগামী একটা সরল রেখা। এটা y, এটা x, এটা মূল বিন্দুগামী সরল রেখা। এই যে y ইকুয়াল টু 2x মূল বিন্দুগামী সরল রেখা। এবার আমি তোমাকে বললাম যে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 0 আমি সাপোজ বললাম y ইকুয়াল টু 2x দ্বারা ক্ষেত্রফল বের করো। ভাই হয় না, ক্ষেত্রফল হয় না, ক্ষেত্রফল তো অসীম, বুঝছো? ক্ষেত্রফল শেষ আছে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে বাউন্ডারি দিতে হবে। তখন আমি বলে দিলাম নাও বাউন্ডারি হচ্ছে এটা, x ইকুয়াল টু 3। তাহলে এর বাইরে আর আমরা যাবো না, এর বাইরে এই যে এইটুকু আর যাবো না, এগুলো আর হবে না, এই যে এগুলা বাদ, বাউন্ডারি দিয়ে দিলাম। তো এই বাউন্ডারির মধ্যে ক্ষেত্রফল বের করতে হবে, এই বাউন্ডারির মধ্যে এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু বের করতে হবে বাউন্ডারির মধ্যে। তাহলে লিমিট হচ্ছে x 0 থেকে x3, 0 থেকে 3। তাহলে ক্ষেত্রফল যদি বের করি, কি এটা? ত্রিভুজ, এটা ত্রিভুজ। এইখান থেকে এই পর্যন্ত ভূমি 0 থেকে 3, 3 উচ্চতা এইটুকু, এইটুকু হচ্ছে উচ্চতা। y ইকুয়াল টু কত? 2x, x এর মান বসাও এখানে, x এর মান বসাও, x ইকুয়াল টু কত? 3 বসাও এখানে। বসাইলে যে y ইকুয়াল টু 2 ইন্টু 3, 3 দুগুণে 6, লম্ব হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে 3, উচ্চতা 6, কাটাকাটি করো। তাহলে 6 ভাগ 2, 3, 3 × 9, তাহলে 9 বর্গ একক, 9 বর্গ একক। ডান। এইবার আসো, এইবার আসো এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x, এই ক্ষেত্রফলটা দেখি x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 3, এই লিমিটের মধ্যে আমরা যোগজীকরণ করে বের করলে কত আসে? কি করবো এবার? যোগজীকরণ দিয়ে বের করবো। তাহলে ক্ষেত্রফল a যোগজীকরণ, তাকাও বোর্ডে তাকাও, কাকে? y ইকুয়াল টু 2x এই ফাংশনটাকে, এই যে y কে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ব্যবধান মানে লিমিট, ব্যবধি, ঠিক আছে, বাউন্ডারি, সীমা কত? 0 থেকে 3। তাহলে বাউন্ডারি বা সীমাটাকে এই ইন্টিগ্রেশন সাইনের নিচে বসাই দিবা। লোয়ার লিমিট, লোয়ার লিমিট, লোয়ার বাউন্ডারি 0। আপার বাউন্ডারি কোন পর্যন্ত? ক্ষেত্রফলের লিমিট কোন পর্যন্ত? এত থেকে এত, 0 থেকে 3। তাহলে ইন্টিগ্রেশন সাইনের উপরে বসাই দিবা 3, আপার লিমিট। এটা হবে লোয়ার লিমিট, এটা হবে আপার লিমিট। এইবার আসো ইন্টিগ্রেশন y, y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x dx, 0 থেকে 3। ভাই 2 যাবে বাইরে, শোনো নিয়মটা ভালো করে বুঝবা এবার। 2 যাবে বাইরে, অবশ্যই ধ্রুবক বাইরে যাবে। x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার 1 হবে 2, 1 প্লাস 1, বুঝো নাকি করে দেখাবো? 1 প্লাস 1, আর যে পাওয়ারটা হবে সেটা দিয়ে ভাগ হবে, 1 প্লাস 1 দিয়ে ভাগ হবে। এবার আসো লিমিট, এই যে থার্ড ব্র্যাকেট দিব। ইন্টিগ্রেশন হয়ে গেলে এবার লিমিট বসানোর সময়, অর্থাৎ 0 আর 3 বসানোর সময় একটা থার্ড ব্র্যাকেট দিব। লোয়ার লিমিট 0, আপার লিমিট 3। এবার দেন তারপরে 2, x টু দি পাওয়ার 2, নিচে 2, 0 থেকে 3, 2 বাইরে চলে আসলো, 2 2 কাটাকাটি, x টু দি পাওয়ার 2, 0 থেকে 3, x এর মান একবার বসবে 3, আপার লিমিট, x এর মান একবার বসবে 0, লোয়ার লিমিট, মাঝখানে হবে বিয়োগ চিহ্ন। মাঝখানে কি হবে? মাঝখানে হবে বিয়োগ চিহ্ন। x এর মান একবার বসবে 3, 3 এর বর্গ, x এর মান একবার বসবে 0, 0 এর বর্গ, আপার লিমিট লোয়ার লিমিট, x এর মান একবার বসবে 3, x এর মান একবার বসবে 0, মাঝখানে হবে মাইনাস। 3 3 9 বিয়োগ 0, 9 বর্গ একক। মিলেছে? বলো মিলেছে? দেখো এই যে, তাহলে যোগজীকরণ করে ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে, যোগজীকরণ করে
ক্ষেত্রফল বের করে ফেলছি আমরা। বুঝলা? এখন তুই বলতে ভাই সূত্র দিয়ে হয় যোগজীকরণ কেন দরকার? এটাই তো কাহিনী, সূত্র দিয়ে হয় যোগজীকরণ কেন দরকার? এখানেই তো কাহিনী, সূত্র দিয়ে হইলে যোগজীকরণ কেন দরকার? আসলেই তো সূত্র দিয়ে যদি হয় তাহলে যোগজীকরণ কেন দরকার হুদাই? তাহলে এই হচ্ছে ফাংশন, বক্র ফাংশন y = x³। এখন আমি তোমাকে বাউন্ডারি দিয়ে দিলাম, নাও x = 0 থেকে x = 3 এই বাউন্ডারির মধ্যে এই ক্ষেত্রফল বের করো। এইবার বলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে? এবার কেউ যদি বলে যে ভাই ক্ষেত্রফল বের করবো, হাফ ইন্টু ভূমি 3 আর উচ্চতা এইটুকু, আচ্ছা ধরো এইটুকু কত, y = x³, তাহলে y = 3³ তাহলে 3 এর কিউব 27, তাহলে 27 গুণ 3 ভাগ 2 দেখি কত আসে, 27 গুণ 3 ভাগ 2 তাহলে 81/2 মানে 40.5 বর্গ একক, এই তো ক্ষেত্রফল বের করে ফেললাম। ঠিক আছে, এবার এইগুলা নিয়ে যদি লোকজনের সামনে হাজির হও তাহলে কিন্তু লোকজন উত্তম মাধ্যম দিবে। ঠিক আছে, এগুলা নিয়ে যদি লোকজনের সামনে হাজির হও লোকজন কিন্তু উত্তম মাধ্যম দিবে। এটা হবে না, এটা ত্রিভুজ না। এটা ত্রিভুজের মতো দেখতে মনে হইলেও কিন্তু এটা ত্রিভুজ না পুরোপুরি। তুমি যেটা করছো সেটা হচ্ছে এই ক্ষেত্রফল বের করে ফেলছো, এই যে এই ক্ষেত্রফলটা বের করে ফেলছো, কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো চাইছি এই বক্ররেখা দ্বারা এক্স অক্ষের সাথে x = 0 থেকে x = 3 এই বাউন্ডারির মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল, এইটা আমি চাইছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা এটা কিন্তু ঠিকঠাক বের করতে তুমি পারো নাই, তাহলে তুমি এখানেই কিন্তু ব্যর্থ। কবি এখানে নীরব, সূত্র এখানে নীরব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নীরব, পারা যাবে না। দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্র কখনো সম্ভব না। তারপরে ত্রিভুজ, তারপরে আয়তক্ষেত্র, তারপরে বৃত্ত, কোন সূত্রই কিন্তু এখানে হচ্ছে না। তাহলে একটাই উপায়, সেই উপায়টার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ক্ষেত্রফল y dx, লিমিট 0 থেকে 3, তাহলে y = x³ dx 0 থেকে 3, x⁻³ 3 + 1, নিচে 3 + 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট 3, তাহলে 1/4 x⁴ 1/4 x⁴ 0 থেকে 3, 1/4 x⁻³ সরি x এর মান 3 মাইনাস x এর মান 0, তাহলে 0⁴ মানে আপার লিমিট একবার বসবে x এর জায়গায়, 3 বসবে একবার, x এর জায়গায় 0 বসবে একবার, মাঝখানে বিয়োগ হবে, তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 4, 3⁴ ভাগ হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 20.25। আর অ্যান্সার কি আসছিল দেখো, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, এটাই হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল। এইবার তুমি পৃথিবীর যত বড় ম্যাথমেটিশিয়ানের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে যদি তাকে বলো যে এই ক্ষেত্রফলটুকু পরিমাপ করে দিতে, সে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই ক্ষেত্রফলটাই পরিমাপ করে দিবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে দেখছো 9, 10 আমরা যেটা পারতাম না সেটা কিন্তু এখন পেরে যাচ্ছি। আমরা এই ক্ষেত্রফল কিন্তু 9, 10 বের করতে পারতাম না, এখন কিন্তু যেমন খুশি তেমন ক্ষেত্রফল দিলে আমরা বের করে ফেলতে পারবো, কোনো ব্যাপারই না। এটাই হচ্ছে যোগজীকরণের মজা, এটাই হচ্ছে যোগজীকরণের উপকারিতা, যে আমাকে যে কোনো অনিয়মিত ক্ষেত্রফল খুব সহজে বের করে দিতে পারতেছে, যেখানে আমার ওই আয়তক্ষেত্রের সূত্র, ত্রিভুজের সূত্র, বৃত্তের সূত্র ব্যর্থ। বুঝা গেছে? বলো, বুঝতে পারছো? তাহলে দেখো তো একটু যোগজীকরণের সূত্র দেখাই তোমার। যোগজীকরণের সূত্র ধরো x⁵ প্লাস 2x, এর যদি যোগজীকরণ করি তাহলে কেমন হবে? x⁵ প্লাস 2x, তাহলে x⁵ 5 + 1 আর নিচে হবে 5 + 1, আর 2x কে যদি যোগজীকরণ করি তাহলে 2 যাবে বাইরে, x এর পাওয়ার 1 আছে, তাহলে x⁴ 1 + 1 নিচে হবে 1 + 1। এইগুলো এখন বড় হইছো, এক লাইনে লিখে ফেলতে হবে, এই লাইনটা আর লেখা যাবে না, একবারে লিখে ফেলতে হবে। x⁵ তাহলে x⁶/6, পাওয়ার 1 বাড়বে সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে, পাওয়ার 1 বাড়বে সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে, তাহলে x⁵, তাহলে x⁵ আছে, হবে x⁶, সেই 6 দিয়ে ভাগ হবে। কি বোঝা গেল? এবার তারপরে 2x, দেখো 2x
টু যাবে বাইরে, টু ধ্রুবক বাইরে যাবে, সাথে কি আছে এক্স, এক্স টু দি পাওয়ার 1 আছে, 2 হবে, সেই 2 দিয়ে ভাগ হবে। এবার 2 আর 2 কাটাকাটি, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আরো দুই একটা দেখাই। ধরো যোগজীকরণ করতে হবে কাকে, ধরো 2 কে, 2 কে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এইবার কি হবে, 2 তো শুধু ধ্রুবক, যদি 2x থাকতো তাহলে হয়তো 2 বাইরে যাইতো, এক্স স্কোয়ার বাই 2, 2x থাকলে 2 বাইরে যাইতো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 হইতো, কিন্তু এবার শুধু 2 আছে, তাহলে শুধু 2 থাকলে কেমনে করব, শুধু যদি 2 থাকে তাহলে কিভাবে করব, কোনো ব্যাপার না। তাহলে শুধু যদি 2 থাকে তাহলে এটাকে এইভাবে ভাবি, 2x টু দি পাওয়ার 0 dx, ভাবো, ভাবা যায়। 2 বেচারা গেল বাইরে, এবার x টু দি পাওয়ার 0 কে x টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 দিয়ে ভাগ 1, তার মানে 2x, তার মানে 2x। কি বুঝতে পারছো, বলো বুঝতে পারছো কিনা। যেমন ddx x, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে বলো তো, এটা x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে, অন্তরীকরণ করলে 1 হবে। আচ্ছা কেমনে 1 হবে, x এর পাওয়ার তো 1 আছে, তো সামনে 1 আসলো, এবার x টু দি পাওয়ার 1 মাইনাস 1, অন্তরীকরণের যে নিয়ম আর কি, তো 1 মাইনাস 1 হচ্ছে 0, তাহলে 1 ইন্টু x টু দি পাওয়ার 0, তো x টু দি পাওয়ার 0 মানে তো 1, 1ই, তার মানে কি দাঁড়াইলো, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। আরে ভাই তাই তো, x এর সাপেক্ষে x এর পরিবর্তনের রেট তো 1, x এর সাপেক্ষে x এর পরিবর্তন রেট তো 1, তাহলে 1 কে x কে অন্তরীকরণ করলে যদি 1 পাওয়া যায়, তাহলে 1 কে অবশ্যই যোগজীকরণ করলে x পাওয়া যাবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই যোগজীকরণ করলে x পাওয়া যাবে। তাহলে 1 কে ভালো করে দেখো, 1 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে x পাওয়া যাবে, 1 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে x পাওয়া যাবে। তো সেই ঘটনাটা তো ঘটছে, ইন্টিগ্রেশন 2x dx, এটা ইকুয়াল টু কত, সরি 2 dx, এটা ইকুয়াল টু কত ভাই, 2 গেল বাইরে, 2 গেল বাইরে, পড়ে থাকলো কি, এই যে ভেতরে পড়ে থাকলো কি 1 dx, তো 1 কে যোগজীকরণ করলে x, তাহলে 2 ইন্টু এক্স, বোঝা গেছে, 2 ইন্টু এক্স। তাহলে এই যোগজীকরণ করে দাও তো, যোগজীকরণ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 dx, x এর সাপেক্ষে যোগজীকরণ করো, 3 বাইরে যাবে, x টু দি পাওয়ার 3/3, 4 বাইরে যাবে, x টু দি পাওয়ার 2/2, 9 বাইরে যাবে, এই যে 9 তার সাথে কি আছে 1, তাহলে দেখো 2 বাইরে যাবে, 1 কে করলে x, 9 বাইরে যাবে, 9 শুধু ধ্রুবক, 9 বাইরে যাবে, 1 আছে, তাহলে 1 কে করলে x, বুঝলা, দেখো বুঝছো কিনা। এবার তুমি এটা সাজায় লিখতে পারো, x কিউব 2x স্কোয়ার 9x, x কিউব 2x স্কোয়ার প্লাস 9x, বুঝতে পারছি। তাহলে আসো তো ধরো এটা y, এটা x, একটা ফাংশন y ইকুয়াল টু 3x স্কোয়ার 3x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এই ফাংশনের জন্য x ইকুয়াল টু 2 ও x ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হবে, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হবে। কি পারা যাবে বলো, পারা যাবে কিনা। ধরো এই ফাংশনটাকে যদি আঁকা হয়, ধরো আমি জানি না কেমন হবে, ধরো এই ফাংশনটাকে আঁকলে এরকম হলো, এবার x ইকুয়াল টু 2 থেকে x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2 এটা ধরো থেকে x ইকুয়াল টু 4, এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এখন এটা আয়তক্ষেত্র না, এটা বৃত্ত না, এটা ত্রিভুজ না, এই ক্ষেত্রফল বের করার একমাত্র উপায় হচ্ছে যোগজীকরণ। মানে যোগজীকরণ দেখো সূত্র মাঝে মাঝে ফেল মারতেছে না,